নমস্কার, আপনারা আছেন ট্রাইব টুই বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব। আপনারা নীতি নির্ণয় আর দুর্নীতি পর্বের পর পর্ব দেখছেন এবং আমরা এই সমাজের জন্য এই সামাজিক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। এবং দুর্নীতি কত রকম হয়, কত প্রকার হয়, কোথায় কোথায় হয়, সবটাই আমরা চেষ্টা করছি অনুসন্ধান করে খুঁজে বার করে আপনাদের সামনে তুলে ধরতে। এবং আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের গেস্ট অতিথি হয়ে আসছেন এবং তাদের ভিউজ, তাদের ভাবনা দুর্নীতি সম্পর্কিত আপনাদের সামনে তারা পেশ করছেন, আপনারা শুনছেন, আমরাও আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করছি। আমরা আগের পর্বে, অর্থাৎ নীতি নির্ণয় না দুর্নীতির ঠিক আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা যে টপিক নিয়ে, যে বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেই বিষয় নিয়ে হয়তো আমরা প্রত্যেকেই এখন উদ্বিগ্ন এবং প্রত্যেকেই কিন্তু ভীত হয়ে যাচ্ছি এবং প্যানিকগ্রিপ্ট হচ্ছে যত দিন যাচ্ছে, যে আবার কি করোনার দিন, কোভিড-19-এর দিন আমরা ফেরত পাচ্ছি। কেন? কারণ আবার কি লকডাউন, যদি আমি স্ট্রেট সোজা বলি, লকডাউন কি আবার হবে সারা দেশে, তার সঙ্গে এই রাজ্যে? আবারও কি হাহাকার হবে? আবারও কি মানুষ খেতে পাবে না? আবারও কি রাস্তা বেরোনোর জন্য টাইমিং হবে? আবারও কি সব বন্ধ হয়ে যাবে? আবারও কি বিশেষ পারমিশন ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, পুলিশ এসে দেখবে, তারা করবে? আবার কি সেই দিন আসবে যা 5 বছর আগে আমরা প্রত্যেকে কাটিয়েছি? কেন বললাম? কারণ HMPV ভাইরাস এই মুহূর্তে কিন্তু সবার আতঙ্কের একদম কেন্দ্রস্থল বলা যায়, এপিসেন্টার বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু এই নিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে যে দুর্নীতি হয়েছে 5 বছর আগে, কোভিডের সময়, করোনার সময়, লকডাউনের সময়, আমরা জানি সেই দিন কি আবার আমরা দেখতে যাচ্ছি, দেখতে পাচ্ছি কি, আবার কি আসতে পারে? এটাই কিন্তু আমাদের এই পর্বে মূল আলোচ্য বিষয়। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ডক্টর পার্থ গুছাইত, MD মাইক্রোবায়োলজি, আমার পাশে বসে আছেন। প্রথম পর্বে দেখেছেন আমরা এই কোভিড নিয়ে আমরা এবং এই নতুন ভাইরাস নিয়ে আমরা কথা বলেছি, তারই দ্বিতীয় পর্ব এইটা। ডক্টর গুছাইত, আরও একবার আপনাকে এই পর্বে স্বাগত। নীতি নির্ণয় না দুর্নীতি এবং ট্রাইব টিভি বাংলায়, যেটা আমি একদম স্ট্রেট জিজ্ঞেস করবো আপনাকে এই পর্বে। আমরা আগের পর্বেই বলেছিলাম মানুষজনকে, প্রত্যেক মানুষের কিন্তু এটাই প্রশ্ন যে লকডাউন আবার যদি হয়, আবার কি লকডাউন হবে, আবার সব বন্ধ হবে? লকডাউন মানে একটা আতঙ্ক। ডক্টর গুছাইত, আপনি আগের পর্বে বলেছিলেন মোস্ট প্রবাবলি না, তার সঙ্গে কিন্তু মোস্ট প্রবাবলি একটা শব্দ জুড়ে দিয়েছিলেন, না কিন্তু শুধু বলেননি। কোনো একটা জায়গায় কি আপনার মনে হচ্ছে যে আবার সেই দিন আসতে পারে, একদম যদি ডেড এন্ড কিছু না, একান্ত কিছু না, ডেডলি কিছু হয়? দেখুন, এই মুহূর্তে প্রেডিক্ট করা মুশকিল বেশ, তবে একটা জিনিস বলতে পারি যে লকডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা আমরা কোভিডের সময় দেখেছি যে ওটা একটা প্যান্ডেমিক হয়েছিল এবং তাতে অনেক পেশেন্ট মারা গিয়েছিল। UK, US, অল ওভার ওয়ার্ল্ড জুড়ে জিনিসটা হয়েছিল। ইভেন ইন্ডিয়া ওয়াজ অ্যাফেক্টেড ওয়ার্সলি, এবং স্পেশালি ডিউরিং ডেল্টা ওয়েভ আমাদের প্রচুর মানুষ মারা গিয়েছিল। ঠিক আছে, কিন্তু সেরকম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এর কোনো ভয়ের কারণ দেখছি না। বেশ, প্রথমত যে চায়না থেকেও কিন্তু মানে কোনো রকম এমার্জেন্সি, যে হেলথ এমার্জেন্সি, সেরকমও কিছু ঘোষণা করা হয়নি, WHOর পক্ষ থেকেও হয়নি। হ্যাঁ, CDC, US CDC, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অর্গানাইজেশন, তারাও কিন্তু এই মুহূর্তে কোনো রকম মানে আশঙ্কাজনিত জিনিস, মানে কোনো রকম যে আপনার ভয় পাওয়ার ব্যাপার আছে, কোনো এমার্জেন্সি, হেলথ এমার্জেন্সি হতে পারে, এরকম কিছু কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। বেশ বেশ। এবং আমাদের খুব ক্লোজলি মনিটরিং হচ্ছে এখানে ইন্ডিয়াতে। ICMR ইন কোলাবোরেশন উইথ IDSP ওরা করছে যে এখানে কি ট্রেন্ড আছে হিউম্যান মেটানিউমো ভাইরাসের, হ্যাঁ, অ্যালং উইথ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যে কোথাও কোনোভাবে কোনো স্পাইক পাওয়া যাচ্ছে কি না। অকেশনাল ক্লাস্টারিং অফ কেসেস হতেই পারে, ওকে, সেটা নিয়ে কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ওকে, সেক্ষেত্রে এই আগামী কয়েকটা দিন, কয়েকটা মাসকে খুব গুরুত্বপূর্ণ এই অবজারভেশনের জন্য। দেখুন, প্রত্যেকটা উইন্টারই আমাদের কিছু পরিমাণে রেসপিরেটরি ভাইরাস ইনফেকশন হয়ে থাকে এবং সেটা কোনো ইয়ারে কম হয়, কোনো ইয়ারে বেশি হয়। বেশ, অতএব আমাদের যেগুলো জেনারেল মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স, আমার মনে হয় সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, মানে কেননা আমরা একেবারেই যেরকম কোভিডের পর মাস্ক পরা ছেড়ে দিয়েছিলাম বা এগুলো, স্পেশালি আমি বলবো যারা
বাচ্চা লেস দেন 5 ইয়ার্স এবং যারা মোর দেন 65 ইয়ার্স তাদের নিজেদের একটু কষ্ট, মানে তাদের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম। সেই জন্য স্পেশালি যারা স্কুলে যাবে ছোট বাচ্চা লেস দেন 5 ইয়ার্স তাদের একটু আমাদেরকে ওয়াচফুল থাকতে হবে যে কোনো রকম রেসপিরেটরি সিমটমস নিয়ে আসলে, বেশ বেশ, যদি সিভিয়ার হয় ডেফিনেটলি ইউ নিড টু সেক মেডিকেল কেয়ার। যারা পেডিয়াট্রিশিয়ান আছে আপনার যাদেরকে দেখান তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং যারা বয়স্ক এবং যাদের যদি রেসপিরেটরি সিমটম নিয়ে খুব বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই হসপিটালে আসুন। ওকে, খুব ইম্পর্টেন্ট তথ্য দিলেন আপনি। ওকে, আপনারা শুনলেন ডক্টর গুছাক কিন্তু পরিষ্কার বললেন এখনও পর্যন্ত সেরকম কোনো গ্রেভ কনসার্ন নেই, কিন্তু আগামী দিনে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, আতঙ্ক নয়, একদমই নয়, একদমই নয়, এবং সচেতন থাকতে হবে। এবং আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নেবার্স প্রত্যেককে কিন্তু সচেতন করতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতে হবে, এবং তার সঙ্গে যা যা প্রিকশনারি মেজার, মাস্ক ইউজ করতে হবে। গ্যাদারিংয়ে যদি যাই, মেট্রো যদি আমরা ট্রাভেল করি, বাসে যদি ট্রাভেল করি, যা আমরা কোভিডের সময় করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে কিন্তু লকডাউন হওয়ার মতো সেরকম পরিস্থিতি নেই। পরবর্তী প্রশ্ন ডক্টর গুছাই, স্বাভাবিকভাবে দর্শকরা মনে করবেন যে আমার এই HMPV যে ভাইরাস হয়েছে আমি ডায়াগনাইজ কি করে করব, কারণ এটা এতটাই সিমিলার অন্যান্য ভাইরাসের সঙ্গে। আপনি যেটা বললেন প্রথম পর্বে বলেছিলেন যে নর্মাল ইনফ্লুয়েঞ্জা, নর্মাল সর্দি কাশি, তার সঙ্গে HMPV, এই যে ডিফারেন্সিয়েট করা, ডায়াগনাইজ করা ক্লিনিক্যালি আপনি কিভাবে বুঝবেন? ক্লিনিক্যালি তো ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট যে কোন ভাইরাস দিয়ে ইনফেকশন হচ্ছে। এটার জন্য আমাদের টেস্ট করতে হয়, আমাদের নাকের থেকে, গলার থেকে সোয়াব নিয়ে টেস্ট করতে হয়, যেরকম কোভিডের সময় দেখেছিলাম ন্যাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব এন্ড ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে করতে হয় যদি পেশেন্ট আপার রেসপিরেটরি সিমটম নিয়ে আসে আমাদের কাছে। রাইট, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এটা একমাত্র ডিটেকশন সম্ভব রিয়েল টাইম PCR করে, মাল্টিপ্লেক্স PCR বলি আমরা। মাল্টিপ্লেক্স ফুল ফর্ম পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেরকম যেটা আমরা কোভিডের সময় করে এসেছি, কোভিড PCR বলতাম আমরা, COVID-19 PCR, সেরকমই এখানেও মাল্টিপ্লেক্স আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ রিয়েল টাইম PCR করে আমরা জানতে পারি যে এই পার্টিকুলার ভাইরাসটার RNA প্রেজেন্ট আছে কিনা পেশেন্টের স্যাম্পলে। ওকে, তাই এটা কি কম্পালসারি টেস্ট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে যে সমস্ত সিমটমস কেসেস আপনি পাচ্ছেন সাধারণত অন্যান্য ডক্টররা যারা ট্রিটমেন্ট করছেন তারা কি এখন থেকে বাই ডিফল্ট যে টেস্টের কথা আপনি বললেন PCR টেস্ট, সেই টেস্ট কি ম্যান্ডেটরি করে দেবে? ম্যান্ডেটরি তো নয়, কিন্তু দেখুন এই মাল্টিপ্লেক্স, আমি যেটা বললাম যে মাল্টিপ্লেক্স PCR, মাল্টিপ্লেক্সের ব্যাপারটা কি, মানে আমরা একটা PCR করেই অনেকগুলো ভাইরাসের সম্পর্কে জানতে পারি যে তারা আছে কি নেই। বেশ, ঠিক আছে, অতএব আমাদের এটা কাইন্ড অফ স্ক্রিনিং টেস্ট। যদি স্পেশালি আমাদের অনেক বাইরে তো এমার্জেন্সি ডিপার্টমেন্টে এই PCR-গুলো হয়ে যায় US UK-তে, আমাদের এখানে কিছু কিছু হসপিটাল আছে এবং কিছু ICMRও নিজেরাও করে যেখানে মাল্টিপ্লেক্স PCR কিট ইউজ হয়। রাইট, কিছু কিছু ক্লোজ সিস্টেম আছে লাইক বায়োফায়ার, বায়োমেরুর, হ্যাঁ, এবং ওপেন সিস্টেম PCR কিট আছে যেখানে ইন ওয়ান শট আমি জানতে পারি যে আমার কোনো একটা পার্টিকুলার ভাইরাস দিয়ে হয়েছে নাকি একের অধিক ভাইরাস দিয়ে হয়েছে, মানে দুটো বা তিনটে ভাইরাস দিয়ে হয়েছে, বা তার সঙ্গে কি কোনো ভাইরাসের সঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা। তো ইন ওয়ান শট আমরা স্ক্রিন করে নিই যে পেশেন্টের স্যাম্পলে যে কোনো ভাইরাস আছে কি নেই। শুধুমাত্র HMPV ডিটেক্ট করা ইজ নট মানে অ্যাডভাইজেবল অ্যাট প্রেজেন্ট, এটা বলতে পারি, বাট স্ক্রিনিং টেস্টে কিন্তু অনেকগুলো ভাইরাস ব্যাকটেরিয়া আছে কি না ইন ওয়ান শট আমরা বুঝতে পারি। একটু সিমটমসগুলো যে বলেন, আমি জানি খুব মানে সিমিলার, সাধারণত আমরা নর্মালি সর্দি কাশি হলে গলা খুব খুসখুস করে, হ্যাঁ, কাশি হয়, শুকনো কাশি হয়, এরকম জাতীয় HMPV হলে সেমই, মানে এই ফ্লু লাইক সিমটমস, ফিভার, কফ, হ্যাঁ, সোর থ্রোট, রানিং নোজ, এইসব নিয়েই প্রেজেন্ট করে। মাইল্ড কেস, যখন সিভিয়ার লাং ইনভলভমেন্ট হয় তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হতে পারে, শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ, এই জিনিসগুলো। আদারওয়াইজ ইটস সেম লাইক দ্যাট অফ ফ্লু।
ওকে, খুব ইম্পর্টেন্ট তথ্য দিলেন, আপনারাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য জানলেন কিভাবে ডিটেক্ট করবেন আপনারা যে ডক্টরকে দেখান। নিশ্চয়ই ডক্টর গুছাই যে অ্যাডভাইস করলেন সেই টেস্টের কথা আরেকবার যদি বলে দেন দর্শকদের। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিপ্লেক্স রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট, পিসিআর টেস্ট। মাল্টিপ্লেক্স পিসিআর টেস্ট, পিসিআর টেস্ট, রাইট রাইট। এবং আপনারা ডক্টরকে বলতে পারেন, এবং যদি ডক্টরবাবু মনে করেন নিশ্চয়ই তিনিও করাবেন। ডেফিনেটলি দেখুন, এটা ডিপেন্ড করে যে পেডিয়াট্রিশিয়ানকে আপনি দেখাচ্ছেন যদি বাচ্চা হয়, এবং যে ডক্টরকে আপনি দেখাচ্ছেন যদি ইন কেস অফ অ্যাডাল্ট যে কনসালটেন্টকে দেখাচ্ছেন তারা যদি মনে করে যে হ্যাঁ আমার এই মাল্টিপ্লেক্স পিসিআর টেস্ট, কেন এগুলো ব্যয় সাপেক্ষ, হ্যাঁ কেননা এগুলো প্রায় কস্টলি, বেশ কস্টলি। যদি মনে হয় যে আমার পার্টিকুলার এই পেশেন্টের জন্য এই টেস্ট করা যুক্তিযুক্ত, তাহলেই এই টেস্ট করা, নিজে থেকে এই টেস্ট করাতে যাবেন না। ওকে, তো প্লিজ আপনারা যে ডক্টরবাবুকে দেখাচ্ছেন, যে কনসালটেন্টকে দেখাচ্ছেন তার পরামর্শ নিন। তিনি যদি ক্লিনিক্যালি দেখে ভাবেন যে না এই পেশেন্টের এই টেস্ট করাটা জরুরি, তাহলেই করেন। বেশ গুরুত্বপূর্ণ তথ্য। এবং আপনারা নিশ্চয়ই যে ডক্টরকে আপনারা দেখাচ্ছেন, সাজেশন নিচ্ছেন, তিনি যদি মনে করেন স্পেসিফিক্যালি এইচএমপিভি ভাইরাস ডিটেক্ট করার জন্য, এবং শুধু তাই নয় আরও আপনার শরীরে কী কী ভাইরাস আছে সেগুলোও কিন্তু এই টেস্ট ডিটেক্ট করে দেয়, জানিয়ে দেয়, এবং তারপর কিন্তু আমাদের সেই মতো ট্রিটমেন্ট করতে হবে। ডক্টর গুছাইত, পরবর্তী প্রশ্নটা আমি যাব যে অনেকে কিন্তু বলেছিল কোভিডের সময় যে কোভিড নিজে নিজে হয়, নিজে নিজেই ঠিক হয়ে যায় সাধারণত। সে তার জন্য আমরা পরবর্তীকালে জানলাম যে আমাদের ইমিউন সিস্টেমকে খুব হার্ড হতে হবে, সেক্ষেত্রে কিন্তু হয়। এইচএমপিভির ক্ষেত্রে কি তাই? এইচএমপিভির ক্ষেত্রে যে কোনো ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেই জিনিসটা একই রকম। এইচএমপিভির ক্ষেত্রে মোস্টলি এরা নিজেরাই ঠিক হয়ে যায়, সেলফ লিমিটিং। ওকে, কিন্তু যারা যেটা বললাম আগেও যে ইমিউনো কম্প্রোমাইজ যদি হয়, যদি এক্সট্রিম অফ এজেস হয়, তাহলে সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে ইমিউনিটি ঠিকঠাকভাবে ডেভেলপ করে না, এরকম যদি কোনো ডিজিজ থাকে, সেই সব ক্ষেত্রে কি হয় যে এর ইমিউন রেসপন্সটা সেরকম ভালোভাবে হয় না। বেশ, ইন দ্যাট কেস দেয়ার ইজ চান্স অফ রেকারেন্স অফ ইনফেকশন থ্রু আউট দ্য লাইফ। তার মানে একবার হলে এরকম না যে আরেকবার হবে না। ওকে ওকে, তো আরেকবারও কিন্তু রিপিট হতে পারে, কেননা এদের ক্ষেত্রে অ্যান্টিবডি লেভেলটা সেরকমভাবে ইনক্রিজ করে না অন্যান্য ভাইরাল ইনফেকশনের মতো। বেশ, সেক্ষেত্রে একটা চান্স অফ রেকারেন্স থেকে যেতে পারে। বাট হ্যাঁ, আমরা রেকারেন্ট ইনফেকশনও দেখেছি, বাট কখনোই দেখিনি যে খুব সিভিয়ার। তো রেকারেন্ট ইনফেকশন আর অলসো মাইল্ড মোস্টলি। বেশ, ওকে। পরবর্তীকালে আমি ডক্টর গোসাই যেটা আপনাকে আমি জিজ্ঞেস করবো যে এই যে কোভিডের সময় লকডাউন নিয়ে আমাদের এই পর্ব, লকডাউনে কিন্তু আলটিমেটলি হয়তো আমাদের যে হারে বাড়ছিল পার কেসেস পার ডে, আমরা দেখেছি যে হারে গ্রাফ ছিল, সেইটা হয়তো কিছুটা রেস্ট্রিক্ট করা যায় যেহেতু ভীষণ ইনফেকশিয়াস। এবং এইচএমপিভিও কিন্তু তাই, মানে এটা কিন্তু নোজ টু নোজ জেনারেলি আপনি যেভাবে বললেন, কিংবা মাউথ টু মাউথ কিন্তু ইনফেকশনটা হয়ে থাকে। মানে আমরা যদি কোনো জনবহুল জায়গায় যাই, মেট্রোয় ট্রাভেল করি, কিংবা ড্রপলেট ইনফেকশনস, কাশছেন, হাঁচছেন, ধরুন নাকে রুমাল নেই, তাহলে এই ড্রপলেটগুলোর নিউক্লিয়ার মধ্যে দিয়ে এই ভাইরাসগুলো স্প্রেড করে। বেশ, এবং সেটা যদি আমরা বলে থাকি যে মানে 3 মিটারের মধ্যেই, মানে 2 থেকে 3 মিটারের মধ্যেই, 1 মিটারের মধ্যেই এটা ফল ডাউন করে যায়। অতএব আমি যদি কাঁচলাম বা হাসলাম, আমার পাশে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোর উপরেও আমার ড্রপলেটসগুলো পড়লো, সেখানে যদি কোনো হাত দেয়, কেউ পার্সন হাত দেয়, সেই জন্যেই কমনলি টাচ যেগুলো সারফেস আছে সেগুলোকে কিন্তু ডিসইনফেক্ট করাটাও জরুরি। কেননা এইগুলো কিছু সময় হলেও এনভায়রনমেন্টে বেঁচে থাকে ভাইরাসগুলো, ঠিক আছে। অথবা ওই ইনঅ্যানিমেট অবজেক্টসগুলো যেগুলো তার উপরে যেগুলো ড্রপলেট নিউক্লিয়ার পড়ে আছে, সেগুলো কোনো পার্সন হাত দিয়ে সে যদি আবার মুখে বা নাকে হাত দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু জামা কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা অনেকে কিন্তু ট্রেন্ড থাকে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, আমরা রুমাল বার করে কিংবা এই হাত দিয়ে রাব করে নিলাম। আবার এইটা যখন আমি রাখছি বাড়িতে, সাধারণত সব মানুষই তাই করে, ওখান থেকে কিন্তু কোনো বাচ্চা হোক, বয়স্ক মানুষ হোক, অন্য কেউ হোক, ধরে ফেললো, সে মুখে হাত, সেক্ষেত্রেও হতে পারে। বাট প্রোভাইডেড যে আপনার হাঁচা কাশার থেকে ওর টাচ করার সময়টা উইদিন আ আওয়ার অরসো। বেশ, কেননা খুব প্রলং টাইম এই ভাইরাসটা বাইরে বেঁচে থাকতে পারে না। অতএব সেক্ষেত্রে একটা টাইম পিরিয়ড আছে, ধরুন উইদিন আওয়ার 1-2 আওয়ার মধ্যে, মানে আফটার ডিসচার্জ, হ্যাঁ আফটার ডিসচার্জ এটা কেউ হাত দেয়, তখন সেক্ষেত্রে ইনফেকশন ট্রান্সমিট হওয়ার চান্সটা থাকে।
বেশ, ওকে। এবার একটু একটু দুর্নীতির প্রসঙ্গে আসে, যেহেতু নীতি নির্ধারণটা দুর্নীতি। লকডাউনে যে দুর্নীতি আমরা দেখেছি ডক্টর গোছাইত, আপনি জানেন, আপনি একটা এত বড় হসপিটালের সঙ্গে যুক্ত আছেন, আর সেখানে দাঁড়িয়ে লকডাউনে কিন্তু মানুষকে ভুল বোঝানো হয়েছে, মানুষকে আতঙ্কিত করা হয়েছে, মানুষকে লিটারেলি ডিকটেট করা হয়েছে আমি বলবো, এবং এটা করতে বাধ্য সে এরকম জাতীয়। কারণ মেডিকেলি কিন্তু যদি এইভাবে আপনি রিপ্রেজেন্ট করেন যে আপনার হয়ে যাবে, আমার হয়েছে তোমারও হবে, কোয়ারেন্টাইন এখনও দিনগুলো মনে আছে, ডামগুলো মনে আছে। একটু যদি দর্শকদের বলেন সেই দিন এই যে কোয়ারেন্টাইন জোন হিসেবে পুলিশকে নির্দেশ দেওয়া হলো, এক গ্রুপ গেল গিয়ে সেখানে কোয়ারেন্টাইন করে দিল, HMPVও কি সেই কোয়ারেন্টাইন দিন আবার আসবে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটা বলা একেবারেই ঠিক হবে না যে সেরকম কোনো দিন আসতে চলেছে। কেননা কোভিড-19 আমরা যে দেখেছি যে একটা যখন প্যান্ডেমিক হয়, একটা অনেকগুলো টার্মিনোলজি আছে আমাদের, এপিডেমিক, প্যান্ডেমিক, ঠিক আছে, পার্থক্যটা ক্লাস্টারিং অফ ডিজিজ। এটা প্যান্ডেমিক মানে হচ্ছে যে সে খুব ফাস্ট স্প্রেড করবে, হিউম্যান টু হিউম্যান স্প্রেড করবে এবং মর্টালিটি খুব হাই হবে। সেটা হচ্ছে যেরকম আমরা স্প্যানিশ ফ্লু পেয়েছি আগে, যেমন আমরা পেয়েছি কোভিড-19, ঠিক আছে। তো সেটা হচ্ছে প্যান্ডেমিক। একটা এপিডেমিক আছে, আর কি আছে, স্পোরাডিক কেসেস। অকেশনালি প্রত্যেক ইয়ারে কিছু কিছু করে কিছু কিছু জোনে কিছু কিছু কেসেস ডিটেক্টেড হলো। যেরকম আমি বলবো যে যদি আপনি বলেন যে এটাকে আমি কোথায় রাখবো অ্যাট প্রেজেন্ট, HMPVটাকে কোথায় রাখবো, তাহলে আমি বলবো ইটস জাস্ট স্পোরাডিক কেসেস, মানে আইসোলেটেড কেসেস। হ্যাঁ, আইসোলেটেড কিছু কেসেস ডিটেক্টেড হয়েছে। কোনো জায়গায় কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখনও পার্টিকুলার কোনো জায়গায়, ইভেন ICMR IDSPও ক্লিয়ারলি বলেছে ইন্ডিয়াতে কোনো স্টেটে কিন্তু কোনো মানে আপসার্জ অফ কেসেস, ক্লাস্টারিং অফ কেসেস অফ HMPV এখনও কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ যাই ডিটেক্টেড হয়েছে সবই কিন্তু স্পোরাডিক কেসেস। কিন্তু একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে আপনাকে। আজকে আমরা প্রত্যেকে সংবাদ মাধ্যম জানছে যে প্রথম দুটো বাচ্চা এফেক্টেড হয়েছে, একটা 2 মাস, 3 মাস, একটা 6 মাস। কিন্তু আপনি আমাদের আগের পর্বেই বলেছিলেন যে এই ধরনের HMPV ভাইরাস কিন্তু আমিও জানি না আমার আগে হয়েছে কি, আপনার আগে হয়েছে কি, আপনাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের হয়েছে কিনা, কারণ এর সঙ্গে নর্মাল সর্দি কাশি কিন্তু কোনো পার্থক্য ওভারঅল নেই ডায়াগনাইজ না করলে। সেক্ষেত্রে সত্যিই কি প্রথম ভারতবর্ষে ডিটেক্টেড হলো যে অনুষ্ঠান? একেবারেই নয় জিনিস। আমরা তো লাস্ট 5 years I am attached with PLS Hospital. We have seen many cases. লাস্ট 2 বছরের ডেটা আপনাদেরকে বলতে পারি, অ্যারাউন্ড 44 কেসেস অফ HMPV ডিটেক্টেড হয়েছে ন্যাসোফ্যারিঞ্জিয়াল, ওরোফ্যারিঞ্জিয়াল সব থেকে, হ্যাঁ। এবং অ্যারাউন্ড 10 কেসেস আমরা পেয়েছি নিউমোনিয়া প্লাস প্যানেল করে, মানে হচ্ছে ধরুন তাদের সাসপেক্টেড ছিল নিউমোনিয়া, তাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে স্যাম্পেল নিয়ে টেস্ট করা হয়েছে, সেখানে আমরা 10টার মতো কেস পেয়েছি। তাহলে এত আতঙ্ক কেন? তাহলে এত HMPV নতুন আসছে, নতুন লকডাউন, আবার এই টোন কিংবা এই লাইন কেন? কেননা দেখুন, আমাদের ক্ষেত্রে আগে SARS-CoV-2 এর কথা ভেবে দেখুন, করোনা ভাইরাস কিন্তু কমন কোল্ড করে, যেগুলো কমন করোনা ভাইরাস, কিন্তু তার মধ্যে একটা স্পেসিফিক হচ্ছে SARS-CoV-2, যেটা দিয়ে আমাদের কোভিড-19 প্যান্ডেমিকটা হলো। ঠিক। তো সবার মনে এই ধারণাটা থাকতে পারে যে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা নর্মালি ফ্লু লাইক সিমটমস করছে, সেটা হয়তো সেম লাইক দ্যাট অফ করোনা ভাইরাস, বাট এর মধ্যে কোনো স্ট্রেন নেই তো যেটা কিনা প্যান্ডেমিক করতে পারে। ওকে ওকে ওকে। তো কেননা ভাইরাস, আপনি এটাকে ভাইরাস, RNA ভাইরাস, এরা মানে এদের টেন্ডেন্সি থাকে এরা খুব তাড়াতাড়ি মিউটেট করে এবং করে একটা নতুন রিঅ্যাসর্টেড ভাইরাস তৈরি করে, যেটা কিনা খুব ফাস্ট স্প্রেড করে হিউম্যান টু হিউম্যান, এবং দ্যাট ক্যান কজ প্যান্ডেমিক, যেটা আমরা কোভিড-19-এ দেখেছি। তো সেই মিউটেশন কি আমাদের হিউম্যান মেটানিউমো ভাইরাসেও হয়েছে কোনোভাবে? তো সেই জন্য ডিটেলড ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, সেটা মানে ইন ক্লোজ অবজারভেশন আন্ডার CDC অ্যান্ড WHO। অতএব এই মুহূর্তে তো কোনো অ্যালার্মিং সিচুয়েশন নেই। আগামী দিনে কি প্যান্ডেমিক হতে পারে বলে আপনার মনে হয়? যদিও আপনি এরকম কেসেস ডিল করেছেন, আপনি নিজে বললেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং নো। ওকে। আর দর্শকরা আশ্বস্ত হতে পারেন যে আপনি একদম আপনারা আশ্বস্ত থাকতে পারেন। হয়তো আমরা কোভিড-19-এর মতো আর কোনো প্যান্ডেমিক দেখতে পাচ্ছি না,
with HMPV virus. মানে যারা দেখছেন অনুষ্ঠান, ইনফ্যাক্ট আমারও যে এইচএমপিভি আগে হয়নি এরকম কোনো অ্যাসুরেন্স কিন্তু নেই। একদমই, কারণ আমি মাল্টিপ্লেক্স পিসিআর টেস্ট করাইনি। আপনারা যে অনুষ্ঠান দেখছেন আপনারাও হয়তো করাননি, যার ফলে আমার যদি হয়েও থাকে, আপনারা যদি হয়ে থাকে, নর্মাল ফ্লু হিসেবেই কিন্তু যা যা ওষুধ আপনারা দিয়েছেন অ্যান্টি অ্যালার্জিক বা ভেপার গার্গেল এই করে কিন্তু রিকভার করে গেছে। অতএব এটাই আমাদের সবার কাছে মেসেজ, যে সবার কাছে যে অযথা আতঙ্কিত হবেন না। যেগুলো প্রিভেন্টিভ মেজার্স আমরা কোভিডে অ্যাডপ্ট করেছিলাম, সেম জিনিসগুলোই যদি আমরা রিএনফোর্স করতে পারি, তাহলে যে কোনো, শুধুমাত্র হিউম্যান মেটানিউমো ভাইরাস কেন, অন্যান্য যে কোনো অজানা ভাইরাস থেকে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। বেশ, আচ্ছা ডক্টর গুচ্ছাইত, আমার যেটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে লকডাউন, আদৌ কি লকডাউন করে কোভিডের সময় হয়তো মানে সংক্রমণের হার কিছুটা কমানো গেছে, বাট লকডাউন ইজ ইট আ মেথড অর ইজ ইট আ প্রসেস? এটা কি কোনো পদ্ধতি কোনো প্যান্ডেমিকের এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলার জন্য? একদমই, কেননা একটাই জিনিস মনে রাখতে হবে যে প্যান্ডেমিককে আটকানোর একটাই উপায় হচ্ছে টু ব্রেক দ্য চেইন অফ ট্রান্সমিশন। ব্রেক দ্য চেইন। সেই চেইনটাকে আপনি যখনই ব্রেক করতে যাবেন তখনই আপনাকে আইসোলেট করতে হবে, যে আমার পার্টিকুলার কোনো এরিয়া ইন কলকাতাতে খুব বেশি পরিমাণে কেস হচ্ছে। বেশ, ধরুন কথা বলছি নর্থ কলকাতায়, আমার সেন্ট্রাল কলকাতা অ্যান্ড সাউথ কলকাতার লোককে নর্থ কলকাতার লোক থেকে আমাকে পৃথক করে রাখতে হবে। তো সেটা তখনই সম্ভব যখন আমি লকডাউন করব। ঠিক। অতএব the one and only solution was effective intervention was definitely lockdown, কেননা আপনাকে ট্রান্সমিশন চেইনটাকে ব্রেক করতে হতো, যাতে আমার থেকে হিউম্যান থেকে হিউম্যানে ট্রান্সমিশনটা না হয়। কেন, যেটা আমি বললাম, প্যান্ডেমিক মানে কি, একটা হিউম্যান থেকে আরেকটা হিউম্যানে খুব র্যাপিডলি ট্রান্সমিটেড হয়ে যাওয়া যেত। সেটা একমাত্রই সম্ভব যদি আমরা মিক্সিং অফ পিপলকে বন্ধ করতে পারি। ওকে, বাট সেটা আলটিমেটলি আগামী এখনো পর্যন্ত যা সিচুয়েশন, তাতে এই মুহূর্তে লকডাউনের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, ডেফিনেটলি আমাদেরকে কশাস থাকতে হবে, এবং যেটা আমি বারবার একই কথাই বলছি, যেগুলো আমাদের প্রিভেন্টিভ মেজার্স লাইক ইউজিং মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ, এবং হ্যান্ড ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার, এবং যারা যদি কেউ রেসপিরেটরি সিমটমে থাকে, তার সেই নিজেকে আইসোলেট করে রাখতে পারে কিছুদিনের জন্য। হ্যাঁ, বাড়িতে যদি কোনো বাচ্চা বা বয়স্ক থাকে, তাদের থেকে সেই ইনফেক্টেড পারসনকে একটু আলাদা করে রাখা, এটাই হলো সবথেকে বড় মেসেজ। ওকে, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, এবং দুটো পর্বে আপনি আমাদের সঙ্গে ছিলেন, এবং টোটালি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইচএমপিভি একটা আতঙ্কের অপর নাম হতে যাচ্ছে। মানুষকে আপনি আশ্বস্ত করলেন, আমি নিজেও আশ্বস্ত হলাম, এবং আমার সহকর্মী যারা আছেন তারাও আশ্বস্ত হলেন, এবং আমরা আশা করি এই পর্ব আপনার খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইনফরমেটিভ। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন ডক্টর পার্থ গুচ্ছাইত কিন্তু এমডি মাইক্রোবায়োলজি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, সতর্ক থাকুন এবং সতর্ক রাখুন। তার সঙ্গে অবশ্যই সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। যা যা প্রিকশনারি মেজার্স আপনাদের করা দরকার প্রিকশন নেওয়ার জন্য, সেগুলো করুন, যাতে আপনার থেকে অন্য কারোর কাছে জিনিসটা না ছড়ায়, এবং এটা কমন ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা মানে সর্দি কাশি যেরকম আমরা শীতকালে নর্মাল টাইমে হয়ে থাকে সেরকমই। সুতরাং লকডাউন আবার সেই 5 বছর আগের দিন এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সেরকম কিন্তু হওয়ার কোনো চান্স কিংবা হওয়ার কোনো আশা যারা করছেন মনে হয় না সেরকম ধরনের কিন্তু হবে। এরকম ধরনের কিন্তু অ্যাসুরেন্স আমরা পেলাম ফ্রম ডক্টর পার্থ গুচ্ছাইত। আশা করি আমাদের এই দুটো পর্ব, অর্থাৎ এইচএমপিভিকে নিয়ে আমরা যে প্রথম পর্ব এবং আজকের পর্ব আপনারা যা দেখলেন, আমরা কিন্তু ডিটেলে ডিসকাস করলাম কিভাবে আপনারা উপসর্গ দেখে বুঝবেন যে আপনার এইচএমপিভি হয়েছে, কি করণীয় কি করণীয় নয়, কোথায় যাবেন, কিভাবে যাবেন, এবং সবথেকে বড় কথা লকডাউন হবে কিনা, সবটাই আমরা কেটার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই পর্ব দুটো ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানলেন, এবং তাই জন্যই এই পর্ব সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে ট্রাইব টিভি বাংলা শেয়ার করুন, যাতে আপনার প্রিয় মানুষের কাছেও পৌঁছয়, অন্যান্য সমাজের মানুষের কাছেও পৌঁছয়, তারাও যেন জানতে পারে যে আতঙ্কিত নয়, সতর্ক থাকুন, সতর্ক রাখুন, আর তার সঙ্গে সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, তার সঙ্গে দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।